হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো করে চলছে, এটা আমি আশা করছি। ঠিক আছে, দেখো আজকে আমরা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গোলক চ্যাপ্টারটা আমরা শুরু করব। এই চ্যাপ্টারটা ধরে ধরে সব করব। ঠিক আছে, চলো তাহলে কথা না বলে শুরু করাই যাক গোলকটা। ঠিক আছে, দেখো বৃত্ত, এটা একটা বৃত্ত, আর গোলক এটাও গোলক। তাহলে বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য কী আছে? কোনো পার্থক্য আছে কি? বৃত্তটা গোলকের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, নাহলে বৃত্ত চ্যাপ্টারতেই গোলক ঢুকিয়ে দিত। অবশ্যই পার্থক্য আছে। বৃত্তটা হচ্ছে, এটা একটা বৃত্ত, এটা একটা গোলক। তাহলে বৃত্ত হয় টু ডাইমেনশন পে। আমাদের যে টু ডাইমেনশন পে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আমি ছোটোবেলায় যে গ্যাপ শিখেছি না, গ্র্যাপ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা টু ডাইমেনশন ফিগারে বৃত্ত হয়। বৃত্ত সবসময় টু ডাইমেনশন ফিগার হচ্ছে, তাই বৃত্ত হচ্ছে 2D ফিগার, 2D ফিগার। ঠিক আছে, আর গোলক হয়, অ্যাজ গোলক হচ্ছে তোমার 3D ফিগার। এখান দিয়ে একটা জেড অক্ষ টানা থাকে। তোমাদের যে এরকম ডাইমেনশন হচ্ছে তোমার 3Z ফিগারে গ্র্যাপ হচ্ছে তোমাদের ক্লাস 9-এ ছিল নি, ক্লাস 11-এ তোমরা পাবে এরকম 3 ডাইমেনশনের ফিগারে। ঠিক আছে, তাহলে বৃত্ত হচ্ছে তোমার 2D ফিগার হচ্ছে, গোলক হচ্ছে তোমার 3D ফিগার হচ্ছে। এটা হচ্ছে তোমার বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য। এটা সবসময় 2 ডাইমেনশন হবে, গোলক 3 ডাইমেনশন হবে। ঠিক আছে, এবার গোলকের কিছু ফর্মুলা আছে। তাহলে গোলকের একইভাবে কী হচ্ছে, তোমার কেন্দ্র হচ্ছে। তাহলে বৃত্তটা আমি, যেহেতু বৃত্ত আমাদের ক্লাস 9-এ আছে, তাহলে বৃত্তটা আমি মুছছি। বৃত্ত আমাদের 9-এ পড়া হয়ে গেছে, ক্লাস 9-এ বৃত্ত আমাদের আছে। আমরা এবার গোলক করব। সেমভাবে গোলকেরও কী হবে, গোলকেরও তাহলে কী হচ্ছে, কেন্দ্র হবে। তাহলে ধরো এটা একটা গোলক, একটা গোলক, এই গোলকে তাহলে এটা একটা কেন্দ্র গোলকের। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানটা পর্যন্ত কী ছিল, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কেন্দ্রটা ও বিন্দু, এটা পি বিন্দু। তাহলে এটা হচ্ছে তোমার কী হচ্ছে, গোলকের ব্যাসার্ধ। বুঝতে পারলে না? বুঝতে পারলে? গোলকের সেরকমভাবে ব্যাস হয়, এখান থেকে এখানটা পর্যন্ত যদি বাড়িয়ে দিই, তাহলে এটা একটা কিউ নাম দিচ্ছি। তাহলে পি কিউ, তাহলে পি কিউটা কী হচ্ছে, তোমার গোলকের ব্যাস। তাহলে একইভাবে গোলকের কেন্দ্র হচ্ছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে, গোলকের ব্যাসও হচ্ছে। ঠিক আছে, শুধু এখানে গোলকের ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে তোমার আসছে আয়তন গোলকের। ঠিক আছে, গোলকের আয়তন আসছে, কিন্তু বৃত্তের আমরা আয়তন কোনো দিন করি, গোলকের আয়তন করতে হয়। কেননা 3 ডাইমেনশনে যেগুলো ফিগার হয় না, সেগুলো বেশি বেশি চোঙ, গোলক, এগুলো সবের ক্ষেত্রে কী বলতো, আয়তন আমাদেরকে বার করতে হয়। তোমাদেরকে মেন ব্যাপার এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এ আয়তন এইসব দিয়েই কোশ্চেন আসে মাধ্যমিকে। ঠিক আছে, তাহলে আমরা চলো এই সূত্রটা বলি, গোলকের সূত্রটা বলি, একটা করে লিখি। গোলকের সূত্রটা বলি। ফার্স্ট, আচ্ছা গোলক হয়, এটাকে আবার দেখো উপর দিক থেকে কেটে দিচ্ছি। তাহলে এটা কী হয়ে গেল বলো তো, এটা একটা অর্ধগোলক হয়ে গেল। তাহলে গোলক ছিল, অর্ধেকটা কেটে দিচ্ছি, উপরটা থেকে কেটে দিচ্ছি এরকম। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে গেল, অর্ধগোলক হয়ে যায়। তাহলে গোলকও পড়তে হবে আমাদের, আর অর্ধগোলকও পড়তে হবে। দুটো জিনিস তোমাদের এখানে আছে, গোলক আর অর্ধগোলক। তাই গোলকের সূত্র বলি 1 নম্বর, গোলকের প্রথমে বক্ষতলের ক্ষেত্রফল। গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr²। ঠিক আছে, আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর হচ্ছে গোল 4π আসে, ক্ষেত্রফল বললে কি আসবে, সবসময় বর্গ একক আসবে। ধরেছি আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ একক, কোনো কিছু সেন্টিমিটার মিটার দেওয়ার না থাকলে আমরা কী হচ্ছে, একক ধরে নিই। ঠিক আছে, তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার এটা। 2 নম্বর হচ্ছে গোলকের সম্মুখতলের ক্ষেত্রফল। গোলকের বক্ষতলের ক্ষেত্রফলও যা, গোলকের সম্মুখতলের ক্ষেত্রফল একই। ঠিক আছে, তাহলে গোলকের সম্মুখতলের ক্ষেত্রফল কী হবে, একইভাবে। তাহলে গোলকের সম্মুখতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, একইভাবে 4πr² বর্গ একক। আচ্ছা, পায়ের মান জানো তো, পায়ের মান এখানে সবসময় 22/7 নেওয়া হচ্ছে। এটা আমরা বৃত্তেও পড়েছিলাম যখন 9-এ পড়েছি, পায়ের মান 22-এর সাথে। 3 নম্বর হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হবে 4/3πr কিউ।
কিউ হবে। এখানে দেখো ক্ষেত্রফলের বর্গ একক আসছিল সবেতে, দেখো যখনই ক্ষেত্রফল উল্লেখ হচ্ছে তখনই এই বর্গ আসছে, ঠিক আছে। কিন্তু আয়তনের ক্ষেত্রে সবসময় ঘন একক আসে, ঘন। তাই 4/3πr³ ঘন একক, ঘন একক, ঠিক আছে। এই তিনটে হচ্ছে গোলকের ফর্মুলা। টুকে নাও, নোট করে নাও। তাহলে গোলক হয়ে গেল। এবার আমরা অর্ধগোলক আসবো। দেখো অর্ধগোলক হচ্ছে তোমার দু প্রকার হয়। এবার অর্ধগোলক দুই প্রকার, একটা নিরেট আর একটা হচ্ছে ফাঁপা, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যদি এমনি কিছু বলে অর্ধগোলকের আয়তন, শুধু অর্ধগোলকের আয়তন বললো, তাহলে অর্ধগোলকের আয়তন হবে, অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু, গোলকের আয়তন কত ছিল 4/3πr³ তো, তাহলে অর্ধগোলক, অর্ধগোলক মানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে হাফ গুণ করে দাও, তাহলে 2/3πr³ ঘন একক। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন, ঠিক আছে। অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল বললে আলাদা হবে। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কী ছিল 4πr²। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কী হবে, একইভাবে অর্ধেক করে দাও, হাফ, তাই 2 × 2 = 4, তাই 2πr² বর্গ একক। এটা অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। কিন্তু অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আলাদা হবে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্ষতলের ক্ষেত্রফল একই ছিল, কিন্তু অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আলাদা। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে বলো তো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে বক্ষতলের ক্ষেত্রফল প্লাস, বক্ষতলের ক্ষেত্রফল কত আছে 2πr², ঠিক আছে। আচ্ছা আমি ওপরটাই করছি। টু পাই আর স্কোয়ার বক্ষতলের ক্ষেত্রফল প্লাস, দেখো অর্ধগোলক কেমন দেখতে হয় এরকম তো, ঠিক আছে। 2πr² থেকে আমি বৃত্তের ক্ষেত্রফলটা যোগ করছি, অর্থাৎ πr² যোগ করে দিচ্ছি, ইকুয়াল টু 3πr² বর্গ একক। এটা অর্ধগোলকের সমতা, নোট কর নাও।
ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো একটা বাইরে বড় বৃত্ত আছে, এই গোলক আছে, আর ভিতরে একটা গোলক আছে। আমি দুটোরই কেন্দ্র নিচ্ছি ও, একটা কাঁটাকে বড় করে একটা গোলক আঁকলাম, আবার কাঁটাটাকে একটু ছোট করে একটা গোলক আঁকলাম। এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর, আর এই গোলকটা ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ছোট আর। তাই একটা বড় গোলক, তার ভিতরে একটা ছোট গোলক আছে। তাহলে এই বড় গোলকটার আয়তন কত? 4/3 পাই আর কিউব, তাই তো গোলকের আয়তনের সূত্র থেকে। সেরকমভাবে ছোটো গোলকটার আয়তন কত? 4/3 পাই ছোট আর কিউব। তাহলে এই যে একটা ফাঁপা গোলক, তাহলে এটা কি দেখতে পাচ্ছ? একটা ফাঁপা গোলক, ফাঁপা গোলক, এটা একটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের এই যে পুরো অংশ দেখতে পাচ্ছি, এই যে পুরো অংশগুলো, তাহলে পুরো অংশের আয়তনটা কী করে পাবো? ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন কী করে পাবো? তাহলে এই বড় গোলকের আয়তনটা, এই পুরো আয়তনটা থেকে এই ছোটো গোলকের যদি আয়তনটা, মানে কি বড় গোলকের এই পুরো আয়তনটা দেখতে পাচ্ছ, এই বড় গোলকের এই পুরো আয়তনটা থেকে এই ছোটো গোলকের আয়তনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কী পেয়ে যাবে? ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন পায়। তাহলে এটাই লিখতে পারি, ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ মাইনাস 3.5 পাই ছোটো আর কিউ। বুঝতে পারলে না? এটা ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন। ফাঁপা গোলকের এরকম অঙ্ক পড়বে শর্ট প্রশ্ন হিসেবে, সেই জন্য ফাঁপা গোলকের পুরো অংশের আয়তন, পুরো এই যে পুরো, যেটা পুরো অংশের আয়তন। ঠিক আছে, এই ছিল ফর্মুলা আমাদের। এই ফর্মুলা আশা করি কাজে লাগবে। ঠিক আছে, আর বেশি ফর্মুলা এই ফর্মুলাগুলো করলেই হবে। ঠিক আছে, টুকে নাও, নোট করো। ঠিক আছে, হয়েছে। এবার অঙ্কে আসছি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোষে দেখি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বইটা বার করো। কোষে দেখি 12, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কোষে দেখি 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। প্রথম অঙ্কটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তার সমতলের ক্ষেত্রফল। কিছুই নাই, একের অঙ্ক। গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে? 10.5 সেন্টিমিটার। এটা ছিল গোলকের ব্যাসার্ধ। 10.5 তার সমতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে অতএব এগুলো শর্ট প্রশ্ন পড়ে 2 নাম্বার কিংবা 1 নাম্বারে, ঠিক আছে। তাহলে অতএব গোলকের সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু
গোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? গোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই r স্কোয়ার। তাহলে 4 পায়ের মান কত 22/7 ইন্টু r স্কোয়ার মানে কত হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা 10.5টা হোল স্কোয়ারটাকে আচ্ছা ঠিক আছে থাক, 4 ইন্টু 22/7 10.5 ইন্টু 10.5 দুবার 10.5 স্কোয়ার লিখে দিলাম সূচকের নিয়ম অনুযায়ী, দুবার 10.5। আচ্ছা এটা দশমিক তুললে কত আসে? নিচে 10 আসছে। আচ্ছা এটা থাক, 7 1 7 7 15 105, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 2 10, 2 2 4, তা 22 2 44, 44 3 132, 132কে 10.5, 132 10.5। একটু তোমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করবে, আমি ক্যালকুলেটর করছি, তোমরা ক্যালকুলেটর করবে না, তোমরা নিজেরা করার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষায় মাধ্যমিক বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউ নাই। হ্যাঁ ক্লাস 11-এ যখন সায়েন্সে পড়বে তখন সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই অ্যালাউ, কিন্তু এখন তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ নয়। 132 10.5। আচ্ছা অনেকে এখানেও 10টা তুললে তো আচ্ছা কাটাকাটিটা আরও সহজ করছে, দেখো এখানে দশমিক তুললে 10টা আসছে, 5 2 10, 5 2 10 5 একে এবার করো 3 22 66 ইন্টু 166 ইন্টু 21 1386, তাহলে 1386 বর্গ কি আছে সেন্টিমিটার, তাহলে 1386 বর্গ কমপ্লিট। না টুকে পেলাম। তারপরে কোশ্চেনটা 2 নম্বর, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তা বলটির ব্যাসের দৈর্ঘ্য চাইছে, বলটি যদি ব্যাসের দৈর্ঘ্য চাই তাহলে তো আমাকে আগে ব্যাসার্ধ বার করতে হবে, তবে তুমি ব্যাসে যেতে পারো, কারণ ব্যাস ইকুয়াল টু কি হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ। আমরা ফর্মুলা পড়েছি বৃত্তের ক্ষেত্রে, বৃত্ত যখন পড়েছিলাম 9-এ, তাহলে মনে করি বলটির ব্যাসার্ধ বার করতে হবে, ঠিক আছে। তবে আমি ব্যাস 2 দিয়ে গুণ করে দিলে ব্যাসার্ধকে, তাহলে আমি ব্যাস পেয়ে যাবো। ব্যাসার্ধ আচ্ছা কী দিয়েছে সেন্টিমিটার না মিটার, প্রতি বর্গ সেন্টিমিটার, তাহলে মনে করি বলটির ব্যাসার্ধ ইকুয়াল টু r সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রতি চামড়ার বল, আচ্ছা একটা চামড়ার বল যদি ধরো একটা চামড়ার বল হয়, ঠিক আছে। আচ্ছা এই একটা চামড়ার বল আমি ধরে নিচ্ছি, মোবাইলটা আমার একটা চামড়ার বল, এই চামড়ার বলটাকে কী হচ্ছে চামড়া দিয়ে তৈরি করতে, চামড়াটা কী হচ্ছে চতুর্দিকে চামড়াটাকে দিতে হবে, তাহলে কী হচ্ছে চতুর্দিকটায় চামড়া দিতে হবে, মানে কি এর সমতলের ক্ষেত্রে বক্রতল নয়, বক্রতল আলাদা জিনিস, বক্রতল মানে বাইরের, ঠিক আছে। কিন্তু চামড়াটা কী হচ্ছে চতুর্দিকে, সেই পিংপং বলগুলো দেখেছিলে ছোটোবেলায়, হয়তো পিংপং বল, সেখানে তুমি যদি মাঝখান থেকে কাটতেও না পিংপং বলের ভিতরটা চামড়া, তাহলে ওটা কী হচ্ছে চামড়া বলটা মানে কী হচ্ছে সমতলের ক্ষেত্রফলটা লাগছে, তাহলে বলটির সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে বলটির সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা বলটা সমতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রতি বর্গ সেমি এত টাকা, তাহলে চামড়া বল তৈরি করতে মোট কত খরচ হয়েছে প্রতি বর্গ সেমি, তাহলে 1 বর্গ সেমি, আমি এটা উইকিনম করতেও পারো নাও পারো, আমি ডাইরেক্ট করছি। দেখো 1 বর্গ প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি কত টাকা খরচ হচ্ছে বলেছে 17.50 টাকা, তাহলে 1 বর্গ সেমিতে কত টাকা খরচ হচ্ছে 17.50 টাকা। তা বলটির সমতলের ক্ষেত্রফল কত 4 পাই r স্কোয়ার, তো তাহলে 4 পাই r স্কোয়ার তৈরি করতে কত লাগছে 4 পাই r স্কোয়ার বর্গ সেমিতে 17.50 ইন্টু 4 পাই r স্কোয়ার,
তোমরা এবার বড় হয়ে গেছে ক্লাস 10-এ, এটা একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিলেই হয়ে যাবে। তোমরা যদি লিখতে যাও লিখতে পারো, 1 বর্গ সেমি বলটা তৈরি করতে 17.50 টাকা খরচ হয়েছে, তাই 4 পাই স্কয়ার বর্গ সেমি বল তৈরি করতে এত, তোমরা করতেই পারো, ঠিক আছে, ঐকিক নিয়মে। কিন্তু আমার মনে হয় যে 4 নাম্বারের থাকবে, বেশি বড় না যাওয়াই ভালো, ঠিক আছে। তাহলে একদম আমি লিখে দিচ্ছি যে বলটি তৈরি করতে মোট খরচ হয়েছে, তাহলে চামড়া দিয়ে বলটি তৈরি করতে মোট খরচ ইকুয়াল টু কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 1 বর্গ সেমি কত 17.50, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 17.50 টাকা। এটা লাগছে শর্তানুসারে এটা মানে কি মোট কত খরচ হয়েছে বলে দিয়েছে তো, 4 পাই আর স্কোয়ার ইন্টু 17.50 ইকুয়াল টু কত 431.2 টাকা 20 টাকা খরচ হয়ে, তাহলে ইকুয়াল টু 431.20 টাকা। এটা বুঝতে পারলে? তাহলে এবার এক কাজ করো, বা 4 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 17.50, আচ্ছা দশমিকটা আমি তুলছি নিচে 100 আসছে, ইকুয়াল টু 431 দশমিকটায় তুলছি এখানে, নিচে আমি 100 নামাচ্ছি। আচ্ছা সমানে এদিকে এদিকে নিচে নিচে কাটাকাটি যায় জানো তো, সমানের দিকে, আর কেন না এইটা সমানে ওইদিকে গেলে কি হচ্ছে উল্টে যাবে তো, উপরে এটা তাহলে 100-এর উপরে কেটে এখানে কাটা যায়, তাই জন্য 100 কী করি আমরা নিচে নিচে কেটে দিই, ঠিক আছে। তাহলে বা 8 স্কোয়ার ইকুয়াল টু 431 ইন্টু যেগুলো নিচে আছে সমানে উপরে যাওয়া মানে কি বলতো, যেগুলো নিচে আছে সেগুলো উপরে যাবে, যেগুলো উপরে আছে সেগুলো নিচে নামবে। তাহলে সমানের দিকে উপরে এটা 7 থেকে আছে নিচে আছে, তাহলে এটা কি হচ্ছে উপরে যাবে ইন্টু 7 বাই এটা কি আছে 4 ইন্টু 22 ইন্টু 17, এইগুলো কি আছে নিচে আছে, এই উপরে আছে, তাহলে এগুলো নিচে যাচ্ছে 17.50। তো কতটা তারপর করছি অতএব দেবো একটু, অতএব বলটি সম্মত। আচ্ছা তাহলে বা 1 মিনিট দাও তো, বা 8 স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা একটু কাটাকাটি দেখতে হবে। আচ্ছা দেখো 22 থাকলে না তো সবসময় 11 দিয়ে চেষ্টা করবে, তো এটা দেখো এটার সাথে এটা একবারটি দেখো, 11কে 431 দিয়ে ভাগ করো, আচ্ছা তোমরা খাতায় করো, আমি এতে করছি। যাবে 11 দিয়ে যাবে, 11 দিয়ে ভাগ করলে এটা দেখবে 11 দুগুণে 22, আমার সাথে কাটো নাহলে কাটতে ভুল অসুবিধা হবে। 11 দুগুণে 22, এটা আসছে 3 11 33 10 কত এসছে 9 11 99, হ্যাঁ 9 11 99, 11 দুগুণে 22 0 বসে যাবে, ঠিক আছে। আচ্ছা ভুল হলো, আচ্ছা এই শূন্য কেটে দাও না, তাহলেই তো হচ্ছে 0 0 কেটে যাবে, 7 দিয়ে কাটবে, 7 দুগুণে 14 3 5 7 35, ঠিক আছে। 4 দিয়ে যাচ্ছে আবার, 4 9 36, 4 8 32, আবার 2 দিয়ে যাবে, নিচে 2 আছে, 49 দুগুণে 98। দেখো প্রথমে 11 দিয়ে কেটেছি, 3 9 2 0 এসে 11 দুগুণে 22 এসছে, আবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিয়েছি, 7 দিয়ে এটাকে কেটেছি, 7 দুগুণে 14 5 7 35, ঠিক আছে। আবার এটাকে 4 দিয়ে কেটেছি, 4 9 36, 4 8 32, শূন্যটা কেটে গেছে এখানের সাথে।
আচ্ছা, আবার এখানে 2 দিয়ে কেটেছি, 49 দুগুণ 98, তাহলে উপরে আসছে কত, r স্কোয়ার ইকুয়াল টু 49/25, ঠিক আছে, এটা আসছে। তাহলে বা r ইকুয়াল টু √49/25, তাহলে বা r ইকুয়াল টু 49 থেকে কত বেরিয়েছে, বর্গমূল করলে 7 বেরিয়েছে, আর 25 থেকে কত বেরিয়েছে, 5 বেরিয়ে আসছে, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে বা r ইকুয়াল টু 5কে 7 দিয়ে ভাগ করবে, 5 একে 5, 2 0, 5 4 দশমিক, 5 4 20, তাহলে 1.4, ঠিক আছে। তাহলে অতএব বলটির ব্যাসার্ধ পেয়ে গেছে তো, তাহলে বলটির ব্যাস চেয়েছে, তাহলে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু, অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু, ব্যাস বার করতে গেলে কী হচ্ছে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে ইচ্ছে হচ্ছে, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, তাহলে 2r, 2 ইন্টু কত, আর এর মান 1.4 ইকুয়াল টু 2.8 সেন্টিমিটার, কমপ্লিট। নাও তিনের অঙ্কটা, তিন নম্বরটা কি বলেছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, সরি, স্কুলে শর্টপাট খেলার জন্য একটি যে বলটি ব্যবহার করে তার ব্যাসের দৈর্ঘ্য কত, বলটিতে কত ঘন সেমি। একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, দেখো, যখনই কোনো জায়গায় দেখবে কোনো অঙ্কতে, বিশেষ করে পরিমিতির অঙ্কতে ঘন সেমি চাইবে না, ঘন সেন্টিমিটার, ঘন মিটার, সেগুলোতে সবসময় যেন আয়তন বার করতে হবে, কারণ আয়তনের ক্ষেত্রে একমাত্র ঘন সেন্টিমিটার, ঘন মিটার আসছে, বুঝতে পারলে না, ঠিক আছে, সেরকম। তাহলে এখানে ঘন সেমি চেয়েছে, তাহলে আমি কী বার করবো, বলটির আয়তন বার করবো, তাহলেই হয়ে গেল। তাহলে শর্টপাট খেলা, তাহলে খেলার তিনেরটা শর্টপাট খেলার, ঠিক আছে, শর্টপাট খেলেছো কেউ ছোটোবেলায়, আর কি স্কুলে খেলা হতো, এরকম একটা লোহার বল থাকতো, লোহার বলটাকে নিয়ে ছুটে যে ফিকতে হতো, আমরা খেলেছিলাম, ঠিক আছে, তাই মনে আছে, যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খেলা হয় স্কুলে, ঠিক আছে, যদি থাকে তাহলে কি, যদি খেলা থাকে খুবই ভালো। লোহার বলটা ভারী হয়, যে কে যার যত শক্তি হবে সে তত ওই ভারী বলটাকে যত দূরে ফেঁকতে পারবে সেই হচ্ছে ফার্স্ট হবে, ঠিক আছে। তাহলে শর্টপাট খেলার বলের ব্যাস ইকুয়াল টু কত আছে, বলের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কত সেন্টিমিটার আছে, 7 সেন্টিমিটার, হ্যাঁ 7 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাস দিয়েছে, দেখো ভালো করে, ব্যাসার্ধ দেয়নি, আমি ব্যাসার্ধ বার করে তবেই তো আমি ফর্মুলা ইউজ করতে পারি, 4 3 5 8টা কী ছিল, ব্যাসার্ধ ছিল তো, তাহলে ব্যাসার্ধ, ব্যাসটা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আমাকে বার করতে হবে। আগের বারে কী করেছিলাম, ব্যাস ইকুয়াল টু কী ছিল, 2 ইন্টু ব্যাসার্ধ বের করেছিলাম তো, ঠিক আছে, এখানে ব্যাসটা দিয়ে দিয়েছে 7, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কী হচ্ছে, ব্যাসার্ধ সবসময় বার করতে ব্যাস বার, একটা শর্টকাট, ব্যাস বার করতে গেলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, সেরকম উল্টোটা হয়ে যাবে, যখন ব্যাসার্ধ বার করতে হবে ব্যাসকে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে এই যে ব্যাসার্ধ আসছে ইকুয়াল টু 7/2, তাহলে অতএব বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু, অতএব বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 7/2 সেন্টিমিটার। টোকো, এটা পেনে কালিটা ঢালছি, টোকো তৎক্ষণ।
এটা ঢুকবে না, এটা আলাদা, এটা টোকাল থাকে। তাই বলটির ব্যাসার্ধ এটা বেরিয়ে গেছে। তাই বলটির আয়তন যেছে, তাহলে বলটির আয়তন বার করতে, অতএব বলটির আয়তন ইকুয়াল টু আচ্ছা ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে যদি জায়গা থেকে আর দিয়ে লিখে দাও তো একটু শর্টকাটে, আর ইকুয়াল টু এটা 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 ইন্টু 22/7 আর কিউ মানে কি বলো তো 7/2টাকে 3বার, আচ্ছা 7/2 তার হোল কিউ লিখছি তোমাদের সুবিধা, পুরো কিউটা টানবে, দুইটাও যেন নিচে থাকে ব্র্যাকেটটা, ঠিক আছে। তাহলে 4/3 ইন্টু 22/7, 7/2কে কী লেখা যায় 3/7 লিখে দাও, 7/2 7/2 7/2, ঠিক আছে। দেখো এই 7 কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, আবার 2 নিচে 2 কাটছে, আবার 11 দুগুণে 22, ঠিক আছে। তাহলে কত আসতে উপরে 77/77 নয় সরি 7 7 49, 49 11, 49 11 কত হচ্ছে 539, 539/3। আচ্ছা এটাকে পূর্ণয় ভেঙে দেবে তো 3 539, 3 17 51, 3 9 27, 179 পূর্ণ 2/3, তাহলে 179 পূর্ণ 2/3 ঘন সেমি, বাস। তাহলে বলটিতে এত ঘন সেমি লোহা আছে, এটাই হয়ে গেল। তাহলে অতএব বলটিতে অতএব উত্তর লিখবে, নাহলে মাধ্যমিক 1 নম্বর কাটা কিন্তু অতএব উত্তর না লিখলে। তাহলে অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার লৌহ আছে, কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা এরপর অঙ্কটা 4টা, চারটা কি বলেছে, বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক সম্পূর্ণ জলে নিমজ্জিত যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন। তাহলে একটা লোহার বলকে ধরো, এটা একটা জলের পাত্র আছে, জলের মধ্যে এখানে ডুবাচ্ছে একটা লোহার বল, এই লোহার মধ্যে জলটা পাত্রটাকে এই লোহার বলটাকে ডুবালে এই পাত্রটা কতটা জল অপসারিত, এই যে বলটার যে আয়তনটা সেটাই অপসারিত করে, মানে কি বলটা যতটা আয়তন ডুববে সেই আয়তনটাই কী হচ্ছে জলটা অপসারিত করবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী বার করতে আমাকে আয়তনই বার করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কি দিয়েছে গোলকের ব্যাস দিয়েছে, নিরেট গোলক জলে, হ্যাঁ গোলকের ব্যাস, তাহলে গোলকের ব্যাস ইকুয়াল টু 4টা গোলকের ব্যাস ইকুয়াল টু কত আছে 28 সেন্টিমিটার আছে, ঠিক আছে 28 সেমি আছে তো, হ্যাঁ 28 সেমি। তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কত তোমরা বার করো, তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ আর দিয়ে চিহ্নিত করে দেবে তো, আর ইকুয়াল টু
28/2 আগের মতোই ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করতে হলে কী করতে হয় 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। আর যদি উল্টো দেওয়া থাকতো ব্যাসার্ধ থাকলে ব্যাস বার করতে হলে কী হচ্ছে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাই ব্যাসার্ধ 28/2 তাহলে ইকুয়াল টু কত আসছে 14 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ এটা পেয়ে গেল। তাহলে গোলকের আয়তন বার করতে তাহলেই হয়ে যাচ্ছে কতটা জল প্রসারিত করেছে। তাহলে অতএব গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ কত হচ্ছে 14 কিউ। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। তা দেখো 7 দুগুণে 14 কাটছে। এবারে পুরো গুণ করতে হবে, আর কিছু কাটাকাটি যাবে না, তোমাদেরকে পুরোটা গুণ করতে হবে। 4 ইন্টু 22 ইন্টু 14 কত হচ্ছে 196। 196 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 4 34,496। 34,496 বাই 3। ঠিক আছে, এটাকে পূর্ণয় ভাঙবার পর 3কে 34,496 দিয়ে ভাগ করবে। 3 1 3 4 3 1 3 1 3 4 12 2 3 9 27 2 3 8 24 2। তাহলে কত আছে 114/98। তাহলে ইকুয়াল টু 114/98 পূর্ণ 2/3। আমি এটা উপরে লিখছি। কত পেয়েছি 114/98। হ্যাঁ, ইকুয়াল টু 114/98 2/3 ঘন সেমি। তাহলে এটাই অপসারিত জল। তাহলে অতএব অপসারিত জলের পরিমাণ ইকুয়াল টু এটাই অতএব উত্তর লিখে দেবে লাস্টে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে। গুড নাইট, টাটা।